নমস্কার সকলকে, আমি পায়েল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা বিগত যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম সেখানে কয়েকটা প্রশ্ন বেশ কয়েকবার করেছো। তো সেই কমেন্টগুলোর উত্তর হিসেবে আজকে আমার এই ভিডিও। আমি এই ভিডিওর মাধ্যমে তোমরা যে কমেন্টগুলো করেছো তার আমি উত্তর দিতে থাকবো। তো তারপর ভিডিওটা তোমরা দেখবে, দেখে জানাবে কেমন লাগলো ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, লাইক করতে ভুলো না। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিয়ে যাবে। তো চলো তোমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু করি। প্রথম প্রশ্ন, যেটা আমাকে বেশ কয়েকবার করা হয়েছে, জগৎবাড়ি। জগৎবাড়ি সম্পর্কে অনেকেই আমাকে প্রশ্ন করেছো। তো আজকে আমরা প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে এই জগৎবাড়িটা কি। এটা একটা সহায়ক পাঠ্যপুস্তক। আমরা আমাদের যে কাম্য শিখন সম্পর্কিত যে পাঠ্যপুস্তক সেটা হচ্ছে জগৎবাড়ি। প্রথমে আমরা পড়ে নেব যে জগৎবাড়ির নামটা কেন করা হয়েছিল। শিশুরা যাতে তার চারপাশে জগৎ এবং প্রকৃতি পরিবেশ সম্পর্কে সঠিক ধারণা তার মনের মধ্যে থাকে, শিশুরা তার চেনা জগৎ, পরিবেশ ও সমাজ এর সাথে পরিচিত হয়, সর্বোপরি প্রকৃতির সাথে পরিচিত হয়, সমগ্র পৃথিবী সম্পর্কে তার ধারণা তৈরি হয়। অর্থাৎ পৃথিবীতে কি রয়েছে সেইগুলো সম্পর্কে ধারণা তৈরি হয়। এবার এই জগৎবাড়ি বইটা তৈরি করা হয়েছিল কেন? এই বইটা তৈরি করা হয়েছিল শিশুদের মধ্যে মানসিক দক্ষতা, জ্ঞান বিকাশে, শিশুদেরকে সামাজিক পরিবেশ ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সচেতন করা, শিশুর মধ্যে যাতে মূল্যবোধ গড়ে ওঠে সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই জগৎবাড়ি বইটা রচনা করা হয়েছিল। এবার জগৎবাড়ি বইটা কবে থেকে শুরু হয়? 2019 সালে এই বইটা প্রথম শুরু হয়। এবং এই যে বইটা শুরু হয়েছিল কোন কোন নীতির উপর ভিত্তি করে? এনসিএফ 2005, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এবং পিকক মডেল ও সিসি মডেল, এইগুলোকে সামনে রেখে এই বইটি রচনা করা হয়েছিল। এবার কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? জগৎবাড়ি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ছাত্রছাত্রীকে দেওয়া হয়। এবার চল আমি তোমাদেরকে একটা জগৎবাড়ি বই দেখাই। এটা হচ্ছে ক্লাস 2 এর একটি জগৎবাড়ি বই। তোমরা দেখতেই পাচ্ছ বইয়ের ছবিটা কিরকম। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বিশেষজ্ঞ কমিটি রয়েছে সেই বিশেষজ্ঞ কমিটি থেকে এই বইটাকে, মানে বিশেষজ্ঞ কমিটি এই বইটা প্রস্তুত করেছে। মানে বিভিন্ন ছবি দেওয়া আছে, কালারিং ছবি দেওয়া আছে। এবার যেমন ধরো আমি তোমাদেরকে একটা দেখাই। প্রথমটা দেখো কি লেখা রয়েছে, চারদিক পরিষ্কার রাখো, কোনো কিছুই রাস্তায় ফেলবে না। এবার একটা ছবি দেওয়া রয়েছে, দেখো এখানে কি রয়েছে, ছেলেটা টিফিন বক্স বার করেছে এবং সেখানে কলার খোসাটা খুব সম্ভবত সে হয়তো বাইরে ফেলতে যাচ্ছিল। এবার এই ছবিটার মাধ্যমে ছাত্রছাত্রীদের কি বোঝানো হয় যে আমাদের বাইরের পরিবেশ, অর্থাৎ প্রকৃতির যে পরিবেশটা রয়েছে বা আমাদের যে স্কুলের চারপাশের যে পরিবেশ রয়েছে, আমাদের বাড়ির চারপাশে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটা আমাদের কি করা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। যেখানে সেখানে আমি নোংরা আবর্জনা ফেললে যেমন পরিবেশটা নষ্ট হয়, পরিবেশটাকে দেখতে খারাপ লাগে, আমার চারপাশটাকে দেখতে খারাপ লাগে, ঠিক সেরকম ভাবে আমরা যেমন আমাদের বাড়ি, আমাদের নিজেদের যে ঘর, আমাদের নিজেদের বই খাতা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তেমনি পরিবেশটাও হচ্ছে আমাদের, এই পরিবেশকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। তার মানে আমাদের এই যে জগৎ পরিবেশ সম্পর্কে কিন্তু তার মধ্যে একটা সচেতনতামূলক বার্তা তৈরি হচ্ছে। তাহলে বাচ্চাটাকে আমরা এই ছবির মাধ্যমে তাকে বিভিন্ন গল্প শোনাতে পারি, বিভিন্ন ভাবে তাকে বোঝাতে পারি। তাহলে এরকম একটা লাইন দেওয়া থাকে, সেই লাইনে কিছু কথা লেখা থাকে এবং একটা ছবি দেওয়া থাকে। এবার শিক্ষক বা শিক্ষিকা কি করেন, সেই ছবিটার মাধ্যমে যে বিষয়বস্তুকে বলা হয়েছে সেই বিষয়বস্তুটাকে ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরেন। এবং এই যে কালারিং বইটা হওয়ার জন্য ছাত্রছাত্রীরা অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এবং তাদের বইটা পড়তে তারা বেশ আগ্রহী হয়, তাদের পড়তে ভালো লাগে। তাহলে অলংকরণ কে করেছিলেন? অজিতেশ কর। তোমরা আরো একটা প্রশ্ন করেছিলে, সেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমরা ছাত্রছাত্রীকে পরিবেশের ধারণা কিভাবে দেব। প্রথমত হচ্ছে এই যে জগৎবাড়ি বইটা দেখালাম, এই জগৎবাড়ি দেখে কিন্তু একদম যখন বাচ্চাটা ক্লাস 1-এ পড়ছে
তখন জগৎবাড়ির যখন বিভিন্ন ছবি দেখছে, এই যে কথাগুলো পড়ছে, পড়ার মাধ্যমে যখন শিক্ষক শিক্ষিকা তাদের সামনে বিষয়টা উপস্থাপিত করছে, সেখানে তার পরিবেশ সম্পর্কে একটা ধারণা জন্মাচ্ছে, পরিবেশ সচেতনতা আহ তার মধ্যে একটা গড়ে উঠছে। এছাড়া যখন ক্লাস 3 থেকে 5 পর্যন্ত তাকে যখন পরিবেশ, আমাদের পরিবেশ বইটা পড়ানো হয়, সেই আমাদের পরিবেশে বিভিন্ন রকম টপিক থাকে। যেমন আমি যে কোনো একটাকে এক্সাম্পল হিসেবে ধরি, ধরি আমি ক্লাস 5 এর কথা শুরু করি, সেখানে আমরা কি দেখতে পাবো? সেখানে আমরা চাষবাসের পদ্ধতি দেখতে পাবো, কোন চাষের ক্ষেত্রে জল বেশি থাকে, বিভিন্ন অঞ্চলে যে চাষগুলো হয়, পার্বত্য অঞ্চলে এক ধরনের ফসল হয়, মালভূমি অঞ্চলে এক ধরনের উদ্ভিদ জন্মায়, আহ এইগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই বইটা থেকে আমরা জানতে পাচ্ছি। এছাড়া জল, জল সংরক্ষণের বিষয়টা আমরা জানতে পারছি, বৃষ্টির জলকে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি আমরা জানতে পারছি, আমরা পুকুরের জল কেন নোংরা করবো না সেটা আমরা জানতে পারছি। তাহলে এগুলোও তো পরিবেশ সচেতনতা। তাহলে এই যে বইগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে কিন্তু আমরা গল্পের মাধ্যমে পরিবেশ সম্পর্কে সচেতন করতে পারি। আর একটা কিভাবে আমরা করতে পারি, এখানে ছাত্রছাত্রীদের হচ্ছে প্রকৃতির সঙ্গে তাদের সরাসরি সংযোগ স্থাপন করতে হবে, প্রকৃতির সাথে সরাসরি সংযোগ স্থাপন, যেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তারা আগে আশেপাশের প্রকৃতিকে চিনবে, প্রকৃতিকে জানবে, প্রকৃতিকে ভালোবাসবে, তবে তো তাকে সচেতন, তার প্রতি সচেতনতা গড়ে উঠবে তাদের মধ্যে। আমরা যেমন আমরা জানি যে আমার বাড়িটা আমার বাড়ি, আমার ঘরটা আমার ঘর। আমি যখন বাচ্চাটা আমার আমার যখন বলতে শিখছে, তার মানে কি তার সেই জিনিসটার উপর তার বা অধিকার বোধ যেটাই বলি না কেন সেটা জন্মে যাচ্ছে। তাহলে পরিবেশটাকে যখন আমি বা আমার মনে করছি বা আমাদের মনে করছি, তার মানে তার প্রতি একটা দায়িত্ববোধ আমাদের মধ্যে তৈরি হচ্ছে। তাহলে আগে আমাদের কি করতে হবে, প্রকৃতির সঙ্গে তার মধ্যে একটা সরাসরি সংযোগ স্থাপন করতে হবে। এছাড়া আমাদের প্রত্যেকটা স্কুলেই কিছু গাছ থাকে, সেই গাছ বা বাগান থাকে, যেগুলো বাউন্ডারি ওয়াল রয়েছে যে সমস্ত স্কুলগুলোয়, সেই গাছ বা বাগান যেটাই তৈরি করি না কেন আমরা, সেই গাছগুলোকে নিয়মিত পরিচর্যা করা, জল দেওয়া, গাছের সার দেওয়া। এবার সার হিসাবে আমরা স্কুলগুলোতে কি ব্যবহার করি, আনাজের খোসা, ডিমের খোসা, এগুলোকে আমরা সার হিসেবে ব্যবহার করি। তাহলে সেইগুলো যখন আমরা বাচ্চাদেরকে দিয়ে যে রোজ তোমরা এই ক্লাসের বাচ্চারা, আর আমি একটা রুটিন করে দিলাম, যেমন আমাদের স্কুলে কিরকম করা হয়, আমাদের স্কুলে ক্লাস 3 ঘরের পাশে একটা, আমাদের যে স্কুলের যে ছাদ বাগান একটা রয়েছে ক্লাস 3 ঘরের পাশে, যেহেতু আমাদের স্কুলটা বাউন্ডারি ওয়াল নেই, সুতরাং আমরা নিচে চাইলেও বাগান করতে পারি না, আমরা ওই ছাদের মধ্যেই সেখানে কিছু গাছ লাগিয়েছি টবে, আর কিছু আশেপাশেও লাগিয়েছিলাম, কিন্তু সেই গাছগুলো ওই লাগিয়ে দেওয়ার পরেই ছাগল এসে খেয়ে নেয়। এবার যদি আমরা যেগুলোকে বেড়া দিয়ে ব্যবহার করছি সেগুলো আছে, কিন্তু সব তো আর ওইভাবে বেড়া দেওয়া বা ঘেরা সম্ভব না, যেহেতু খোলা জায়গা। তো আমরা ছাদ বাগান করেছি, এবার ছাদ বাগানে আমাদের কিছু গাছ লাগানো রয়েছে, সেখানে ফুলের গাছ আছে, ফলের গাছ রয়েছে, বিভিন্ন রকম সবজির গাছ রয়েছে, বড় বড় টবে গাছ রয়েছে। এবার সেই গাছগুলোকে আমরা ছাত্রদেরকে রোটেশনের দায়িত্ব দিয়ে দিয়েছি, যে তুমি জল দেবে, তুমি গাছে সার দেবে, তুমি গাছের আশেপাশটা কি হবে, যদি আবর্জনা হয়ে যায় তোমরা সেগুলোকে পরিষ্কার করবে, মানে বিভিন্ন রকম পচা পাতা যদি থাকে বা কোনো কিছু নোংরা আবর্জনা যদি ঘর মানে টবের মধ্যে এসে জমা হয়, তোমরা সেইগুলোকে পরিষ্কার করবে। তাহলে একটা হচ্ছে গাছের পরিচর্যা করা, বিভিন্ন কাজে তাদেরকে লাগানো। যেমন যখন আমরা গাছ বসাচ্ছি, এখন তো স্কুলগুলোতে অরণ্য সপ্তাহ পালন হচ্ছে, এই যে স্টুডেন্ট উইক গেল বছরের শুরুতে, সেইখানেও ট্রি প্ল্যান্টেশনের একটা ডেট থাকে, যেখানে আমরা বাচ্চাদেরকে দিয়ে ট্রি প্ল্যান্টেশন করায়। এছাড়া অরণ্য সপ্তাহ পালন রয়েছে, আমাদের 5 জুন বিশ্ব পরিবেশ দিবস রয়েছে, সেই সমস্ত দিনগুলোতে আমরা স্কুল কি করি, স্কুল ওই কিছু গাছের চারা কিনে নিই, সেই চারাগুলোকে আমরা স্কুলে বসাই। এবার সেগুলো সবজির হতে পারে, অনেক সময় আমরা বীজ ছড়িয়ে দিই, বা আমরা এই যে বিভিন্ন অনুষ্ঠান হয় তাদেরকে একটা করে গাছ উপহার দিচ্ছি, বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন স্কুল এগুলো করে থাকে। তো সেই গাছটা সে যখন বাড়ি নিয়ে গিয়ে পুঁতছে, তার মানে গাছটার প্রতি তার ভালোবাসা জন্মাচ্ছে, সে তখন গাছটাকে নিজের মনে করছে। বাচ্চাদেরকে সচেতন করতে হবে পরিবেশ সম্পর্কে, যে আমাদের কি করা উচিত, আমাদের কি করা উচিত না। এই যে জল সংরক্ষণ, যখন আমি তাদেরকে জল সংরক্ষণ করবো, তাদেরকে আমরা বলবো যে তুমি ধরো রাস্তা দিয়ে মানে স্কুলে আসছো, এবার দেখছো একটা টিউবওয়েল খোলা রয়েছে, তাহলে আমরা কি টিউবওয়েলটাকে খোলা অবস্থায় রেখেই চলে আসবো, নাকি টিউবওয়েলটা বন্ধ করে দেবো? তাহলে তাদেরকে আমি ভাবতে সাহায্য করলাম যে আমার কি করা উচিত, তখন তারা বলবে হ্যাঁ টিউবওয়েলটা বন্ধ করবো। কেন করব? তার কারণ হচ্ছে, যদি জল এভাবে নষ্ট হতে থাকে, আমরা একটা সময় কি পরিষ্কার বিশুদ্ধ পানীয় জল পাবো না, কারণ জলটা কোথা থেকে উঠছে, মাটির নিচ থেকে উঠছে, তার মানে জলস্তর নামতে থাকবে। তাহলে এই যে সাধারণ যে বোধগুলো সেটা তাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে, অর্থাৎ তাদেরকে
সচেতন করতে হবে। স্কুল বিল্ডিং, স্কুলের ঘর, যে ছাদ বাগান রয়েছে বা যদি কোনো স্কুলে বাগান থেকে থাকে সেখানে কি করা, আবর্জনা পরিষ্কার করা যাতে কোথাও আবর্জনা না জমে। স্কুলগুলোতে যাতে কারণ আমরা পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করছি তাদের মধ্যে, তাহলে এই যে তারা বিভিন্ন চকলেট খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, সেগুলো যদি তারা স্কুলে ক্লাসরুমের মধ্যেই ফেলে দেয় যেখানে সেখানে, হবে না। তাহলে তাদেরকে আমাদেরকে শেখাতে হবে প্রত্যেকটা স্কুলে যেন একটা ক্লাসরুমে একটা যেন ডাস্টবিন থাকে। আমাদের স্কুলে যেমন ডাস্টবিন আছে, তাদেরকে আমরা বলে দিই যে তোমরা পেন্সিলটা যখন শার্পনার দিয়ে পেন্সিলটাকে ছুলবে তখন তোমরা সেই ছোলাটাকে কিন্তু ডাস্টবিনে গিয়ে ফেলবে। কোনো একটা কাগজ তোমার ছিঁড়ে যেতেই পারে, কাগজটাকে তোমাকে ডাস্টবিনেই ফেলতে হবে। তুমি চকলেট খাও, চিপস খাও, বিস্কিট খাও, যাই খাও না কেন, তোমাকে তোমাকে দিনের শেষে সেটাকে কিন্তু ডাস্টবিনে ফেলতে হবে। তাহলে এই যে সচেতন গুলো করা, তাকে আবর্জনা পরিষ্কার করানো, তাহলে এগুলো কিন্তু তাকে পরিবেশ সচেতনতা মানে পরিবেশ সম্পর্কে তাকে আমরা ধারণা দিতে পারছি। তারপর হচ্ছে প্লাস্টিক বর্জন। এই যে যখন আমাদের স্কুলগুলো বিভিন্ন অনুষ্ঠান হয়, সেগুলো সেখানে পঞ্চায়েতের তরফ থেকে হোক, বিভিন্ন রকম ভাবে আশা দিদিদের তরফ থেকে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি করা হয়, সেখানে তাদেরকে বলা হয় যে প্লাস্টিক বর্জন করতে। তাহলে প্লাস্টিক বর্জন করা আমাদের উচিত। তো তাদেরকে আমাদেরকে বোঝাতে হবে, ক্লাস 5 এর বইতে রয়েছে যে প্লাস্টিক কি ক্ষতি করে। প্লাস্টিক মাটিতে আলো হাওয়া প্রবেশ করতে পারে না। প্রথম কথা হচ্ছে প্লাস্টিক মাটির সঙ্গে মেশে না, মাটির অস্বাভাবিক উপাদান। এবং প্লাস্টিক মাটিতে প্রবেশ করলে মাটিতে কি হয়, আলো বাতাস ঢুকতে পারে না, গাছ তার শিকড় বিস্তার করতে পারে না, তার ফলে ভূমিক্ষয় হয়। তাহলে এই জিনিসগুলো যখন তারা শিখবে, তারা অটোমেটিক প্লাস্টিক বর্জন করবে। দ্বিতীয়ত হচ্ছে পরিবেশের বিভিন্ন উপাদান যেমন গাছপালার সঙ্গে তাদেরকে পরিচিত হতে হবে। সেখানে শিক্ষক শিক্ষিকার একটা ভূমিকা রয়েছে, যেমন বিভিন্ন গাছ আশেপাশে যে সমস্ত গাছগুলো রয়েছে তাদেরকে চেনানো, যেটা অমুক গাছ এর উপকারিতা এটা। যেমন আমি ক্লাস 5 এর গত বছর একটা প্রজেক্ট করতে দিয়েছিলাম ওদেরকে ঔষধি গাছ বা মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে। সেখানে কি করতে বলেছিলাম, যে আমরা আমাদের চারপাশে যে সমস্ত গাছগুলো থেকে বিভিন্ন ঔষধি গুণ পেয়ে থাকি সেগুলো তোমরা সংগ্রহ করবে, তারপর সেগুলোকে একটা পাতার মধ্যে রেখে কিছুটা শুকিয়ে সেগুলোকে আর্ট পেপারে মারবে এবং তার পাশে তার ঔষধি গুণ দুটো করে লিখবে। এবার খানিকটা আমি তাদেরকে বলে দিয়েছিলাম কি কি ঔষধি গুণ আছে, যেমন আমি তাদেরকে নিম করিয়েছিলাম, তুলসী করিয়েছিলাম, বাসক করিয়েছিলাম, যেগুলো আমরা আশেপাশে দেখতে পাই, সবার বাড়িতেই মোটামুটি থাকে বা পাড়ায় খুঁজলে পেয়ে যায়, সেই রকম কিছু গাছ তাদেরকে করিয়েছিলাম। তাহলে এইগুলোর মাধ্যমে কি হলো, এইগুলোর মাধ্যমে তারা সেই গাছগুলো চিনতে শিখলো। সেই রকম বিভিন্ন কীট পতঙ্গ হতে পারে, সেই কীট পতঙ্গগুলো তাদেরকে দেখানো, তাদেরকে চেনানো, বিভিন্ন পাখি হতে পারে সেগুলো তাদেরকে জানানো চেনানো। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আমরা করিয়ে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পারি। আচ্ছা, এরপর তোমরা আরেকজন প্রশ্ন করেছো যে দিদি কুকুর তাড়ানোর জন্য যে নোডাল টিচার নিয়োগের যে ব্যাপারটা রয়েছে সেটা একটু বলার জন্য। আমরা সকলেই জানি যে 30শে জানুয়ারি 2026 পশ্চিমবঙ্গ সরকারের আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ রয়েছে বা প্রাথমিক শিক্ষা পর্ষদ রয়েছে, তারা একটা নোটিফিকেশন বার করেছে, যেখানে কি রয়েছে, যেখানে রয়েছে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে একটা পথ কুকুরদের নিরাপত্তা এবং তাদেরকে স্কুল বাউন্ডারি থেকে দূরে রাখার জন্য একটা নির্দেশিকা দিয়েছে এবং তার জন্য একটা নোডাল টিচার নিয়োগ করতে হবে। তো সেই মর্মে একটা নির্দেশিকা জারি হয়েছে। সেখানে বলা হয়েছে যে আমাদের আশেপাশে যে সমস্ত কুকুররা রয়েছে, যাদেরকে আমরা পথ কুকুর বলি, মানে যাদের অ্যাজ সাচ সেরকম কোনো বাড়িতে তারা থাকে না, সেই পথ কুকুরদেরকে কি করতে হবে, আমাদের নিরাপত্তা দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মানে আমাদের কোনো বাচ্চা যেন পথ কুকুরদেরকে ঢিল মারছে বা তাদের পেছনে লাগছে কোনো কিছু যেন না করে। দ্বিতীয়ত এই পথ কুকুরগুলো যেন স্কুল বিল্ডিং এর বাইরে, স্কুল বিল্ডিং এর মধ্যে প্রবেশ না করতে পারে। তাহলে পথ কুকুরদের নিরাপত্তা আর পথ কুকুরদের থেকে বিদ্যালয়কে দূরে রাখা। আর কি, বিদ্যালয় দূরে রাখতে গেলে আমাকে কি করতে হবে, বিদ্যালয় তো বাউন্ডারি ওয়াল থাকলে ভালো। এবার এখনো অনেক প্রাইমারি স্কুল রয়েছে যেখানে বাউন্ডারি ওয়াল নেই, সেক্ষেত্রে আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং তার জন্য কি করতে হবে, একজন নোডাল টিচার নিয়োগ করতে হবে যিনি এই সংক্রান্ত বিষয়গুলো দেখবেন। মানে তিনি দেখবেন যে পথ কুকুরটাও যেমন সেফ থাকবে, তেমনি আমাদের স্কুলের বাচ্চারাও সেফ থাকবে এবং বাচ্চাদেরকেও বোঝাতে হবে যে তোমরা কুকুরকে ঢিল মারবে না, অযথা কুকুরের গায়ে লাথি মারবে না বা কোনো কিছু করবে না, দৌড়াবে না তোমরা। তাহলে এইগুলো করলে একদিকে যেমন কুকুররাও নিরাপদ থাকছে, আবার এই পথ কুকুরদের থেকে বিদ্যালয়কে আমরা যখন দূরে রাখছি, তার মানে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরাও নিরাপদ থাকছে। এবং আর একটা কি করতে হবে আমাকে, বিদ্যালয়কে পরিষ্কার
পরিচ্ছন্ন রাখা। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমার মিড ডে মিলের খাবার কোথাও পড়ে না থাকে, তাহলে আমার পথ কুকুররা ওখানে আসবে না। তাহলে এই সমস্ত করার জন্য একজন নোডাল টিচার নিয়োগ করা হবে, এবং এই নোডাল টিচার যিনি এই বিষয়টা সম্পূর্ণটা তদারকি করবেন। এবার অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়, এই যে টিচারদেরকে এই সমস্ত কাজে ব্যবহার করা হচ্ছে, সেটা কি তুমি, সেটার সঙ্গে কি তুমি সহমত? যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রায় দিয়েছে এবং সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, সুতরাং আমরা কখনোই বলবো না এটা করা উচিত নয়। আমরা একজন শিক্ষক হিসেবে আমাদের যেমন পড়ানো কাজ, তেমনি আমাদের আশেপাশে পরিষ্কারকে পরিচ্ছন্ন রাখা সেটাও আমাদের ডিউটি। কোনো সমস্যা মানে আশেপাশে মানুষের সমস্যা হলে সেখানে ছুটে গিয়ে সেই সমস্যার সমাধান করাটাও আমার কাজ। তেমনি আমার স্কুলের বাচ্চাদেরকে যাতে তারা কোনো রকম কোনো সমস্যা না পড়ে সেটাও দেখা আমার কাজ। সুতরাং আমার বাচ্চাদেরকে রক্ষা করার জন্য যদি আমাকে এই কাজটা করতে হয়, তাহলে আমি করবো, অসুবিধা তো কিছু নেই। আমি তো শুধু কুকুরটা এলে তাকে তাড়িয়ে দেবো, এর বাইরে তো আমার কিছু করার নেই। আর বা যদি কুকুরটাকে পাশে আমরা খেতে দিলাম, খেতে দিয়ে তাদেরকে তাড়িয়ে দিলাম, মিটে গেল। তাহলে এটা হচ্ছে নোডাল টিচারের ব্যাপারটা। আচ্ছা, এবার আর একজন প্রশ্ন করেছিলেন যে আদর্শ বিদ্যালয় বলতে কি বোঝো? আদর্শ বিদ্যালয় বলতে গেলে এখন কিন্তু আমাদের প্রাইমারি স্কুলগুলোই কিন্তু আদর্শ বিদ্যালয়। আগে কি বলা হতো? আগে বলা হতো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর সঙ্গে তুলনা করা হতো যে কি সুন্দর ঝকঝকে চকচকে স্কুল, ছবি আঁকা রয়েছে, খেলার জায়গা রয়েছে, বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ওখানে করানো হয়, শুধু পড়াশোনা শেখানো হয় না, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি বাচ্চাদের দিয়ে করানো হয়। ঠিক সেরকম এখন আমাদের প্রাইমারি স্কুলগুলো হচ্ছে একটা আদর্শ বিদ্যালয়। কেন বলা হচ্ছে? তার কারণ রয়েছে। প্রথমত হচ্ছে এখানে আদর্শ শিক্ষক রয়েছেন, কারণ আমরা সকলেই ডিএলএড করছি, আমরা টেট পাস করছি। সকলে তো টেট পাস করতে পারছে না, তার মানে নিশ্চয়ই আমাদের নিজেদের মধ্যে কিছুটা ক্যাপাসিটি রয়েছে, তাই আমরা টেট পাস করছি। দ্বিতীয়ত আমরা ডিএলএড করেছি, কেউ বিএড করেছি, কেউ ডিএড করেছি, তার মানে আমরা টিচার্স ট্রেনিং করে এসেছি, সেখানে আমাদেরকে শেখানো হয়েছে আমাদের কি করণীয় কি করণীয় উচিত নয়। তাহলে সেই দিক থেকে গেলে আমরা এই যে প্রশিক্ষণ নিয়ে আসছে, মানে আমরা আদর্শ শিক্ষক। সুতরাং একটা বিদ্যালয়কে আদর্শ বিদ্যালয় করতে গেলে আমার একজন আদর্শ শিক্ষকের প্রয়োজন, যিনি ট্রেন্ড হবেন, ডিএলএড বা বিএড বিভিন্ন রকম মানে ট্রেনিং করে তারপর তিনি আসবেন। দ্বিতীয়ত এখন বিদ্যালয়, এখন শিক্ষা হয়ে গেছে জয়ফুল লার্নিং, মানে শিশু যেন বিদ্যালয়ে আসতে ভয় না পায়, মানে ছাত্রছাত্রীরা যেন শিক্ষক শিক্ষিকাকে ভয় না পায়। আমাদের তাদের বন্ধুর মতো মিশতে হবে, তাদের সঙ্গে গল্প করতে করতে খেলার ছলে তাদেরকে জিনিসগুলো শেখাতে হবে। তাহলে এই যে জয়ফুল লার্নিং বা আমরা যে ফেয়ারলেস লার্নিং এর কথা বলে থাকি, সেগুলো হচ্ছে সেইটা বিদ্যালয়ে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, যেমন মিড ডে মিল স্কিম, মিড ডে মিল স্কিম, বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন মিড ডে মিল রান্না হবে এবং প্রত্যেকটা বাচ্চা সেই মিড ডে মিল খাবে। দ্বিতীয়ত হচ্ছে স্কুলগুলোতে ইউনিফর্মের ব্যবস্থা, সরকারের তরফ থেকে ইউনিফর্ম দেয়, বই দেয়, সেগুলো সঠিক সময়ে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন বিদ্যালয়ে বই এবং বিদ্যালয়ের পোশাক পরে প্রতিদিন স্কুলে আসে, সেদিকটা আমাদের শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদেরকেই নজর দিতে হবে। তাহলে মিড ডে মিল আছে, ইউনিফর্মের ব্যাপারটা বললাম। দ্বিতীয়ত তারপরে হচ্ছে কি, আমরা যে প্রতি শনিবার করে আনন্দ পরিসর ক্লাস করাই, এই আনন্দ পরিসর ক্লাসে কি করাই? আমরা আনন্দ পরিসর ক্লাসে বিভিন্ন রকম ছবি আঁকাই, নাচ গান, বিভিন্ন অনুষ্ঠান, গল্প করা হয় তাদের সঙ্গে। তাহলে এই কুইজ কম্পিটিশন হয়, তাহলে কতটা শিখছে সেটা আমরা দেখি। তাহলে এই যে আনন্দ পরিসরের শনিবারের যে আমাদের লাস্ট ক্লাসটা থাকে, সেটা কিন্তু তাদের বিভিন্ন রকম যে সৃজনশীলতা রয়েছে, তাদের সংস্কৃতি মনোভাবাপন্ন করে তোলে। কারণ একটা বাচ্চা সে যখন স্কুলে আসছে, তার সার্বিক বিকাশের কথা বলা হচ্ছে। এখন কিন্তু শিক্ষা মানে শুধু পুঁথিগত শিক্ষা নয়, এখন শিক্ষা মানে হচ্ছে শিক্ষার্থীর সার্বিক বিকাশ, মানে তার স্বাস্থ্যের বিকাশ হতে হবে, তার সংস্কৃতি মনস্কতার বিকাশ হতে হবে, তার সৃজনশীলতার মনোভাব গড়ে উঠতে হবে, তার মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটতে হবে। তাহলে এই সব কিছু নিয়ে কিন্তু শিক্ষা। সুতরাং তারপরে এই যে আনন্দ পরিসর ক্লাসের মাধ্যমে বাচ্চাকে আমরা বিভিন্ন অন্য জিনিসপত্র করাচ্ছি, তারপরে তার স্কুলের প্রতি আগ্রহ বাড়ছে। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত স্কুল ছুট বাচ্চারা রয়েছে তাদেরকে পুনরায় আবার স্কুলে নিয়ে আসা, মিড ডে মিলের আওতায় নিয়ে আসা, তাদেরকে মিড ডে মিল খাওয়ানো, ভালো একটু রান্না করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিন মেনটেন করা, টয়লেট গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পানীয় জলের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা যাতে স্কুলে থাকে সেই বিষয়টা নজর দেওয়া। আর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, স্কুলে খেলার মাঠ। তার কারণ হচ্ছে
বাচ্চার স্বাস্থ্যের বিকাশটাও কিন্তু খুব দরকার। বাচ্চা শুধু রোজ পড়াশোনা করবে স্কুলে এসে তা কিন্তু নয়। মাঝে, মাঝে তাদেরকে খেলাতে হবে। বিভিন্ন ধরনের খেলা। যে খেলাগুলো করলে তাদের দৈহিক বিকাশ ঘটছে, মানসিক বিকাশ ঘটছে, সেই সমস্ত খেলাগুলোর সঙ্গে তাদেরকে আমাদের যুক্ত রাখতে হবে। এবং তাদের যে মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে আমরা জানতে পারবো যে তারা কে পিছিয়ে রয়েছে, কিসে পিছিয়ে রয়েছে, কতটা পিছিয়ে রয়েছে। এবার শিক্ষক শিক্ষিকা মিলে আমাদেরকে এক্সট্রা দায়িত্ব নিতে হবে, তাদেরকে যদি রিমেডিয়াল টিচিং দেওয়া যায় সেই বিষয়টা, বা তারা যে বিষয়টায় পারদর্শী হয়ে উঠতে পারছে না বা কিছুটা খামতি রয়েছে সেই বিষয়ে তাদেরকে যদি এক্সট্রা কোনো কিছু পড়ানো যায়, বা কিভাবে পড়ালে আমাদের মানে শিক্ষণ পদ্ধতিটা আরো উন্নত হবে, আমরা শিক্ষক শিক্ষিকা হিসেবে তাদেরকে আরো ভালো কিভাবে বোঝাতে পারি, এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা একজোট করতে পারি, সেটাই কিন্তু একটা আদর্শ বিদ্যালয়। তাহলে একটা আদর্শ বিদ্যালয় সেটাই, যেখানে একটা ছাত্রছাত্রী নির্ভয়ে স্কুলে আসবে, সেখানে এসে তার সার্বিক বিকাশ হবে। পড়াশোনা মানে যেটা আমরা যে পাঠ্যপুস্তক পড়ছি, আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী তার পড়া হবে, তার মূল্যায়ন হবে, সে ভালো রেজাল্ট করবে, তার সাথে সাথে তার স্বাস্থ্যের বিকাশ হবে, তার দৈহিক বিকাশ হবে, তার মানসিক বিকাশ হবে, তার মধ্যে মূল্যবোধ গড়ে উঠবে, সৃজনশীলতা গড়ে উঠবে, তার মধ্যে সৃষ্টিশীলতা গড়ে উঠবে, তার মধ্যে সংস্কৃতি মনস্কতা গড়ে উঠবে, তবেই কিন্তু সেটাকে আমরা আদর্শ বিদ্যালয় বলতে পারি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকে আমরা 3-4টে টপিক নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা আরো বাকি কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের কমেন্টের মাধ্যমে উঠে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর যারা নতুন আমার ভিডিওটা যাদের ফিডে পৌঁছাবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কারণ তোমরা যত সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, তত কিন্তু আমি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। তো টাটা সকলকে, আজকে এই পর্যন্তই।